বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। আজকের দিনটা অনেক অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। যদিও আজকে প্রথমেই তোমাদের দেখাই কি কি ব্যস্ততা। এই ঘর দেখছো, মায়ের ঘরটাও যেমন আগোছালো আর আমার ঘরটাও দেখতে পাচ্ছ সম্পূর্ণরূপে আগোছালো। এদিকে আমি এরা সবাই পড়তে চলে এসছে, মামকেও পড়তে বসিয়ে দিয়েছি, বাচ্চারাও পড়ছে। তো পড়াশোনার মাঝে মাঝেই তারপর কিন্তু আমাদের কাজটাও শুরু হবে। আর এদিকে সৌমেন ফিক ফিক করে হাসছে। তো প্রথমেই যেটা চলে এলাম হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। শুভ সকালের অনেক শুভেচ্ছা। বঙ্গরি শাস্ত্রীতে তোমাদের অনেক স্বাগত। সকাল থেকে অনেক কাজকর্ম মা তো করলো, মায়ের ঘরটা গুছাবে, এখনো বাকি রয়েছে কিছু কিছু। আর আমি সকালবেলা একটু একটা ব্রেড শসা দিয়ে খেয়ে নিলাম। আর এবার হচ্ছে মায়ের জন্য রেডি করছি। তো আজকে মাকে ডিম দিয়ে পাউরুটিগুলো ভেজে দিচ্ছি। অ্যাকচুয়ালি সমস্যাটা এখন হয়ে গেছে, বাটারটা মাকে দেওয়া যাচ্ছে না সুগারের জন্য, জ্যামও মাকে দেওয়া যাবে না সুগারের জন্য। তো এবার ব্রেডটা দেবো কি দিয়ে? সেই জন্য ভাবলাম যে শুধু শুধু সেকে দিলেও তো কি দিয়ে খাবে আর, তাই জন্য ভাবলাম একটু ডিম দিয়েই ভেজে দিই। যদিও সোমবার, তো আজকে আমি তো খাবো না, কিন্তু মাকে দিলাম আর কি। আমি ভিজে গেলে রংটা ওরম ডিপ হয়ে গেছে। সোমবার না হলে আমিও হাফ পিস খেতাম। তুই এটা খেয়ে দে না, হাফ পিস আজকে সোমবার। আবার হ্যাঁ, আমি জামাই সবসময় হাফ পিস, এটা প্যাকেট করে আমারও ন্যাগিটা হলুদের দাগ। হ্যাঁ, আমার এইটাই তো সমস্যা রে, জামাই হাফ মোছা। যখনই বাচ্চারা পড়াশোনা করে তার মাঝে কিন্তু আমি সবসময় যখনই ব্রেকফাস্ট দিই মাকে, তো বাচ্চাগুলোকেও অল্প অল্প করে দিই। কেননা দেখো, ওরাও সকাল থেকে এসে পড়াশোনা করে, ওদেরও একটু খিদে পায়। তো সব ব্রেক যখন হচ্ছেই, তো সবার জন্যই একটু ব্রেকফাস্ট আমি করে নিই। তো ওরা ছোট্ট মানুষ, তো তাই অল্প অল্প করে ওদেরকেও দিই। তো যাই হোক, পড়াশোনা ওদের তো মানে পড়ানোর কাজ আমার শেষ। তো এবার মা হচ্ছে টুকাইকে একটু পড়াচ্ছে, আর আমি চলে এসেছি ঘরটা গোছাতে। যদিও আর কয়েকদিন পরেই মানে বুধবার রাতে কিন্তু আমার শাশুড়ি মা ঢুকবে, শাশুড়ি মা দেওর আসবে আমার বাড়িতে। তো সেই জন্য আমি তড়িঘড়ি করে পুরো ঘর সাফা করছি। অ্যাকচুয়ালি ধরতে গেলে ডিপ ক্লিনিং করছি। তো আমরা এমনিতেই, তোমরা দেখেছো এর আগের অনেক ভিডিওতেই, বছরে 2-3 বার আমরা এরকমভাবে ডিপ ক্লিন করি। তো যেহেতু আমাদের বিছানার চাদরগুলোও কাঁচা হয়েছিল, তো সেই জন্য ভাবলাম আরো ভালো করে ডিপ ক্লিনটা এই সময় করা যায়। চার্লিটাকে দেখছো কেরম দুষ্টুমি করছে, আমাকে কাজ করতে দেবে না, ও আমার আদর খাবে। তুমি ভাবো, মানে এইরকম ভাবে দুষ্টুমি করলে কিভাবে আমি কাজ করব? তার মধ্যে ওর গায়ের ওপর দিয়ে আমাকে বিছানাটা ঝাড় দিতে হচ্ছে, সর্বক্ষণ আমার পেছন পেছন করতে থাকবে। আর এদিকে কিন্তু আমি এক এক করে জানলার ধারগুলো পরিষ্কার করে নিলাম। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা আছে আমার ঘরটাতেই শাশুড়ি মা দেওরকে থাকতে দেব। সেই জন্য আমি ঘরটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, যাতে মা ভাই ওরা এলে থাকলে ভালো লাগবে ওদেরও। তো সেই জন্য সুন্দর করে যখন পরিষ্কারই করছি, তো এই যে আমি পিচবোর্ডের বাক্সগুলোর ওপরে গাছগুলোকে বসাই, বাক্সের ভেতরে ভেতরে জানলার কোণে কোণে চার্লির লোম ঢুকে ঝুল জমে যাচ্ছে তাই হয়ে গেছিল। তো সব সময় তো এই ডিপ ক্লিনিংটা সম্ভব হয় না, ওপর ওপর দিয়ে ঝেড়ে নেওয়া হয়। তো আজকে যখন করছি একদম ভেতর থেকে সব ক্লিন করছি আর কি। তো একদম খাটের স্ট্যান্ড ফ্যান ফটো টটো সব মুছে নিয়েছি। তারপরে মা বলল, দেখ পাখাতেও ঝুল জমেছে। তো আর দেরি কেন, পাখাগুলোও ঝেড়ে নিচ্ছি ন্যাকড়া দিয়েই। এবার এই ন্যাকড়া দিয়ে পাখা ঝাড়তে গিয়ে আমার চোখে মুখে নাকে ধুলো ঢুকে, ধুলো পড়ে আমার চোখ পুরো লাল হয়ে গেছিল, মানে অ্যালার্জি বেরিয়ে পুরো চোখ লাল হয়ে গেছিল, এত আমি কষ্ট পেয়েছি এই ধুলো ঝেড়ে। আর এদিকে চার্লিটা দেখো কিরম লাফাচ্ছে, সব সময় দুষ্টুমি। ও দুষ্টুমি করবে, আমরা দুষ্টুমি করব না বলো? সেই জন্য আমরা কি করলাম, চাদরটা ওর গায়ের ওপর দিয়ে চাপিয়ে দিলাম। আমাদেরও একটু ইচ্ছা হলো ওর সাথে খেলা করতে। আর দেখো চাদর সরিয়ে 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 বেরিয়ে আসছে। মাঝে মাঝে না ওর সাথে আমরাও কিন্তু বাচ্চা হয়ে যাই।
মাঝে মাঝে ভালোও লাগে বলো, সব সময় কি আর বড়দের মতন হাবভাব করতে ইচ্ছা করে? বাচ্চা সাজতে কার না ভালো লাগে, যদিও মনটা তো শিশুরই মতন সবারই। তো যাই হোক, বিছানার এই যে চাদরটা, এই চাদরটা জানো তো আমি পাততে গেলে খুব হিমশিম খেয়ে যাই, কেননা এই চাদরটা অত্যাধিক বড়, মানে এতটাই বড়, এক হাত করে গদির তলায় আমাকে মুড়তে হচ্ছে। তো মা কিছুটা মুড়ে দিল বাইরে থেকে, আর আমি ওই সাইড কর্নার গুলোকে মুড়ে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে কাজ আমার কিন্তু এগোচ্ছে। তো আর এদিকে চার্লিরও তো ডিস্টারবেন্সের শেষ নেই। আর যখনই তোমরা তো দেখেছই, কোনো চাদর পাতা হলো মানে চার্লি উঠে সেখানে বিরাজমান। তো এর মধ্যেই সমস্ত কাজ আমাদের হচ্ছে। আজকে এত কাজ করেছি, এত কাজ করেছি যে মানে পুরো শরীর, গা হাত পা যন্ত্রণা হচ্ছিল। তারপরে দেখো খাটের জায়গাটা তো পুরো পরিষ্কার হয়ে গেল। এবার এই যে সাউন্ড সিস্টেমের জায়গাটা রয়েছে, তো এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এদিকে বিছানার বালিশের মধ্যে ওয়ারটা ভরানো ছিল না, সবই তো কাঁচা হয়ে গেছিল, তাই বালিশগুলোতে ওয়ার খোল সমস্ত ভরে নিচ্ছি। সমস্ত কিছু গুছাচ্ছি যখন, একেবারে গুছিয়ে নেব। আর এর মধ্যে মাও মায়ের ঘরে বিছানার চাদর তো দেখছিলেই, সকালবেলায় প্রথমে মার ঘরে বিছানার চাদরটা মা পাতছিল। এছাড়াও আরো কিছু আগোছালো জিনিস ছিল, সেগুলোকে মা আস্তে আস্তে গুছিয়ে নিয়েছে। আর এদিকে আমার এই দিকে তো এগুলো গোছানো হয়ে গেল, বালিশ বিছানা। আর এদিকে সোফার মধ্যে বেশ কিছু জিনিস, যেগুলো এগুলো আমার যা ঘরের জানলায় থাকে। তো যেহেতু আমি আমার ঘরটা শিফট করে মায়ের ঘরে ট্রান্সফার করে নিলাম, তো আমার কিছু জিনিস আর কি, দরকারি জিনিসগুলো আমি দেখো এই যে জানলা পুরো ফাঁকা, এই জানলায় এখন মায়ের জিনিস থাকবে। আর গাছ ফাছ সব পরিষ্কার ক্লিন হয়ে গেছে। আর এদিকে মায়ের ঘরটাও আমি একদম সুন্দর করে দেখো গোছানো হয়ে গেল। তো এখানে আমার কিছু যে দরকারি জিনিস আমি জানলার ধারে রেখে নিলাম। চলে এলাম এবার হচ্ছে সবজিগুলো বার করতে। কি কি রান্না হবে সমস্ত সবজি গুছিয়ে দিলে মা তাহলে কেটে রেখে দেবে। তো এবার মাকে বললাম একটু ন্যাকড়াটা দাও, চারপাশটা একটু মুছে নিই। তো মুছে নিয়ে যা যা রান্না হবে সেগুলোকে সব গুছিয়ে বার করে নিচ্ছি। আর এর মধ্যেই চার্লি চলে এলো। চার্লি তো সব জায়গায়, তোমরা দেখছো তো। নতুন বটি দিল মা, ধারই নেই সেই বটি। দাঁড়া চার্লি, ওরে বাবা, বটিটা এবার বটিটা ফ্রিজের গায়ে লাগলেই দাগ হয়ে যাবে। ধার করে দিলাম তো, দেখতে পাচ্ছিস না? দেখি কি ধার করলে তুমি, তাও তো আমার দেখতে হবে। ধার হয়েছে। এবার বটি তো লাগলেই এটা কেটে যাবে। মরে যায় না তো এটা, না। তাহলে এরকম শুয়ে রাখলাম, নাম দিয়ে দিয়েছি সব, এটা রেখে দিই। কুমড়ো তো বেশি খাওয়া। আকাশটা দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে রয়েছে, মেঘমুক্ত পুরো আকাশ। এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না তুলোর সেই পাজা পাজা তুলো, বসন্তকালের একদম পরিষ্কার আকাশ। খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে। তো জামা কাপড়গুলো মেলে দিলাম, কাচাকুচি করেছিলাম। আজকে তো দেখলে তোমরা প্রচুর ঘরের কাজ করলাম, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। যেটা হচ্ছে সব থেকে বড় মানে কথা তোমাদের সাথে বলার ছিল। এক নম্বর হচ্ছে একটা খুশির খবর, আর একটা বিশাল বড় বিপদের খবর। হ্যাঁ, একটা হচ্ছে যে আমার শাশুড়ি মা আসছে বুধবার দিন রাতে ঢুকবেন, ওনার ওই হাঁটুর অপারেশন হবে, তো চিকিৎসা করতে আসবেন। তো আসবে, এখানে থাকবে। আমি তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করব, যে কিভাবে থাকছি আমরা, কিভাবে টেক কেয়ার করছি। আর মাকে নিয়ে আগে হসপিটাল যাওয়া হবে, দেখাশোনা হবে, তারপর অপারেশন হবে। অনেক মানে এখন মানে একটা বড় একটা ট্র্যাজেডির ওপর দিয়ে আমরা যাব আর কি। তো যাই হোক, তো পথ চলার সাথে সাথে তোমাদেরও সঙ্গ কিন্তু আমার দরকার, তোমরা পাশে থেকো। হ্যাঁ, পুরো জার্নিটাতে। আর হচ্ছে গিয়ে এখন এই আর ঘরটা পুরো পরিষ্কার করলাম। আমার ঘরটাতে ইচ্ছা আছে যে আমার শাশুড়ি মাকে রাখবো আমার ঘরটাতে, আর ওই জন্য ঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিলাম, একদম ডিপ ক্লিন যাকে বলে, একদম সুন্দর করে ঝুলফুল ঝেড়ে পরিষ্কার করে দিলাম।
তো আজকে হচ্ছে শম্পাকে গাছে জল দিতে বারণ করেছি। পেঁয়াজ রসুনের খোসা ভিজিয়ে রেখেছিলাম না, তোমাদের দেখালাম, সেই জলটা আজকে বিকেলবেলায় দেবো। এখন না রোদ উঠছে নামছে, দেখো না আবার রোদ উঠছে। এবার রোদের মধ্যে এই সব জল দিলে না গাছ মরে যায়। তো এই জলগুলো তো একটু মানে খুব থাকে, তো সারের মতন, তো ওগুলো বিকেলবেলায় দিলেই বেটার হয়। পরের দিন মানে সারা রাত অ্যাবজর্ব করবে, সকালবেলায় ভালোভাবে কাজ করবে। তো বিকেলে দেবো। এখন যা রোদ উঠছে দেখো, কড়া রোদ উঠেছে। তো যাই হোক, তোমাদের সাথে যে বিপদের ঘটনাটা বলার ছিল, আগের দিন রবিবার ছিল, তো রবিবার তো কোনো ভিডিও করিনি। তো সকাল থেকেই মন মেজাজটা ভালো ছিল না, 133 সুগার লেভেল ছিল বলে। এবার আমি ভাবলাম হয়তো দাঁত তুলবে না, কিন্তু তারপরেও আমি মাকে 1:30 নাগাদ নিয়ে গেলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার বললো না, 133-তে তোলা যাবে, অসুবিধা হবে না। এবার পুরো ইঞ্জেকশান মাড়িতে দিয়েছে, মাড়ি অবশ করে ফেলেছে, দুবার হাতুড়ি দাঁতে মেরে দিয়েছে, এবং দাঁতে হাতুড়ি মেরে দেওয়ার ফলে দাঁত দিয়ে রক্তও বেরিয়েছে। এবার রক্ত আমি দেখছি তুলো দিয়ে বারবার রক্তটা মুছছে। এবার আমার কি মনে হলো, আমি তখন ডাক্তারকে বললাম যে জানেন তো ডাক্তারবাবু, আমার মায়ের তো পেসমেকার বসেছে, তো হার্টের ওষুধও খায়, প্রেশারের ওষুধও খায়। ডাক্তারবাবুকে আমার মা এতবার দাঁতের ডাক্তার দেখাতে গেছে, একবারের জন্য বলেনি যে হার্টের ওষুধগুলো খায়। এবার ডাক্তার শুনেই বলছে কি, সে কি, আমি তো জানি না হার্টের ওষুধ খায়, কী ওষুধ খায়। এবার একটা ওষুধ মা খায়, সেই ওষুধটা হচ্ছে ব্লাডটাকে লিকুইড করার, যাতে মানে হার্টের মধ্যে দিয়ে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। তো সেই জন্য ব্লাডটাকে লিকুইড করার একটা মেডিসিন খায়। তো সেই মেডিসিনটা যদি খেতে থাকে কন্টিনিউ, সেই টাইমে দাঁত তোলা পসিবল না, কেননা যদি দাঁত তোলে মানে রক্ত বেরোয়, তো সেই রক্ত বন্ধ হবে না। হ্যাঁ, আর বলছে কি যে আপনি তো আমার হাত দিয়ে একটা মার্ডার করিয়ে ফেলতেন, হ্যাঁ, কিছু না বলে আপনাকে এখন দাঁত তুললে রক্ত বন্ধ হতো না, এখন আপনাকে হসপিটালে ছোটাছুটি করতে হতো, তাহলে কে দায়িত্ব নিত তখন? হ্যাঁ, যে এত বড় ঘটনা আপনি এখন আমাকে শুরু থেকে বলেননি যে আপনি হার্টের মেডিসিন খান। এবার মানে আমি ওই কথাটা শুনে না আমার পুরো বডি হিম হয়ে গেছে। বললাম বাবা রে, এত বড় ঘটনা ঘটে যেত, মানে কী যে ঘটতো কালকে, মানে আমি নিজেই মানে ভাবতে পারছি না। তারপর আমি মাকে বললাম যে দেখো, যত তুমি সারা দিনে সকাল থেকে রাত অবধি যত ওষুধ খাও, তুমি যখনই কোনো ডাক্তার দেখাবে তাকে পুরো থরলি বলবে যে সকাল থেকে রাত অবধি কী ওষুধ খাও, দরকার হলে তোমার নাম তো মনে থাকে না, প্রেসক্রিপশান ক্যারি করবে সব কটা। আর কী অবস্থা! এবার তারপর ডাক্তার সঙ্গে সঙ্গে চিঠি লিখলো একটা, লিখে বললো হার্টের ডাক্তারকে দেখাতে, যে এই 7 দিন ওই ওষুধটা না খেয়ে থাকতে হবে, তবে গিয়ে দাঁতটা তোলা যাবে। তো বললো যে মানে দাঁত তোলার আগে 5 দিন, দাঁত তোলার পর 2 দিন হবে না খেতে। এবার হার্টের ডাক্তারের থেকে সেটা পারমিশন নিতে হবে যে ওই ওষুধটা না খেয়ে 7 দিন থাকা যাবে কিনা। যদি থাকা যায় তাহলে ঠিক আছে, যদি না থাকা যায় তাহলে কিন্তু দাঁত তোলা যাবে না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আমি আজকে এক্ষুনি ফোন করে হার্টের ডাক্তারের সাথে কথা বলবো, আর হচ্ছে ওই ল্যাবেও ওই প্রবাল ডাক্তারবাবুকে আমরা দেখাই তো, জেনারেল ফিজিশিয়ান, তো ওই ডাক্তারবাবুর সাথে আজকে সন্ধেবেলায় গিয়ে কথা বলবো। মানে কত বড় বিপদ যে আজকে ঘটে যেত তার নেই ঠিক। তো যাই হোক, চলো চান টান করে জামা কাপড়গুলো মেললাম, এবার নিচে যাই, গিয়ে ওই পুজোটা দেবো, গোপালের সেবা দিয়ে তারপর রান্না শুরু করব। মা যদি একটু শুরু করে দিল তো ভালো, না শুরু করলে আমাকেই রান্নাটা করতে হবে এবার। তো চলো। রান্নাবান্না এখনও চলছে। পটল আলুর ঝোল করলাম, আমিও পুজো দিতে দিতে মা ভেন্ডিটা ভেজে দিল, তারপর চার্লিকে খাওয়ালাম, চার্লির চিকেন ভাত করেছিলাম, চার্লিকে খাওয়ালাম। ভাত আর আজকে আমাদের নতুন করে করতে হয়নি, ভাত মানে ওই শনিবার দিনের আতপ চালের ভাত একদম ছিলই 1 জার ভর্তি। অ্যাকচুয়ালি নিরামিষ দিনে আমরা আতপ চালটা খাই, আর আমিষ দিনে আমরা একটু সেদ্ধ চালটা খাই, মিনিকেটটা খাই, বা শোভা যেরকম যেটা পাই, কারণ মানে আমিষ দিয়ে না ঠিক আতপ চালটা ভালো লাগে না। তো সেই হচ্ছে কথা, যে এবার আতপ চাল রয়েছে 1 কৌটো ছিল, তো ওটাকেই থালার মধ্যে নিয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে গরম করে নিলাম। এটা হলো। এবারে এখন আমি বানাচ্ছি হচ্ছে একটা নিরামিষ তরকারি বানাচ্ছি, এই যে কুমড়ো, বেগুন, ঝিঙে, আলু, তারপরে 1-2 ভেন্ডি দিয়ে দিয়েছে মা,
আলুটা দেওয়া হয়নি, সরি আলুটা ভুল বলে ফেললাম, এখন আলুটা একদমই দিচ্ছি না। একটু জল দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। অল্প 1 কাপ মতন জলটা দিলাম। তো চলো, রান্না বান্না তো চলছে, এটা হলেই হয়ে যাবে আমাদের মোটামুটি। কিন্তু এই দিকটা পুরো গোছাতে হবে রান্নাঘরের। এই যে দেখো, এই দিকটা তোমাদের দেখাই। এই জায়গাটা পুরো জবরজং হয়ে রয়েছে, বাসনগুলো সব মানে আলাদা আলাদা হয়ে রয়েছে, তো এগুলোকে পুরো গুছিয়ে পরিষ্কার করে নেবো। রান্নাঘরে কাজ করতে গেলেই আমার যেটা সব থেকে বেশি মনে হয় সেটা হচ্ছে পুরো রান্নাঘরটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা। মানে কাজ করব আর চারিদিকে এরকম বাসন যদি জবরজং হয়ে থাকে তো আমার বড্ড বিরক্তি লাগে। তো সেই জন্য না আগেই আমি কি করি, সব মানে রান্না চলতে চলতে একদিকে রান্না বসিয়ে দিই, আরেকদিকে এই বাসনগুলোকে সব গুছিয়ে ফেলি। ডেলিকারি বাসন রোজই ব্যবহার হয়, কিন্তু একটা জায়গায় টাল করে রাখার তো কোনো মানে হয় না। একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখলে কি রান্নাঘরটাও ছিমছাম সুন্দর পরিষ্কার লাগে। এই যে আমরা ছাদে উঠেছি, বিকেল বিকেল 4:30 বাজে এখন ঘড়িতে। ছাদে উঠেছি গাছগুলোতে ওই পেঁয়াজের জলটা দেবো বলে, তাও দেখো না পুরো ছাদ ভর্তি রোদ। উঠলাম গাছগুলোতে জল দেবো বলে, পুরো একদম শেষ মাথা অবধি রোদ রয়েছে। এরপর আবার বাচ্চাগুলো চলে আসবে তো পড়তে, সেই জন্য বেশি দেরিও করতে পারছি না। ওরা চলে এলে আবার উঠে এই জল ফল দেওয়া ঝামেলা হয়ে যাবে, তাই না সোনামা? বলো তো। তাই জন্য আমি এসছি আর এইটাও চলে এসছে সাথে। পুচকু বাবাটা, আমার পুচকু সোনাটা, বুলু বাবাটা, ও যে বাবাটা আমার সোনা বাবা, তাই তো মাম্মা? কি সুন্দর সোনালি সোনালি রোদ আমার সোনাটার গায়ে লাগছে, পুরো সোনালি রোদের আভায় ভরে গেছে আমাদের চারদিক, তাই তো চারদিক। আমার নামবে, চলো 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 নামবো, আমরা নামবো, চলো। তো এখানে আমি দেখো ওই পেঁয়াজ আর রসুনের যে খোলার জলটা, সেইটাকে প্রথমে ভাবলাম কি এই কাপড়টা পাতলাম ছোট বালতিতে ছেঁচে নেব, এরকম একটা প্ল্যান করলাম, করে করে ঢালছি। তারপর দেখছি পেঁয়াজগুলো না, মানে পেঁয়াজের খোলাগুলো একদম লতলতে হয়ে একদম মিশে যাচ্ছে জলের সাথে, মানে ঠিকঠাক হচ্ছে না। তো ভাবলাম ধুর, ছাকার দরকার নেই, একবারে মাটিতে দিয়ে দেবো, মাটি খুঁড়লে মাটির মধ্যে মিশেই যাবে। জামা কাপড়গুলো ছিল, জামা কাপড়গুলো তুলে নিলাম, নিয়ে এবার গাছগুলোতে সব এক এক করে দিয়ে দিচ্ছি। রোদটা পুরোপুরি যায়নি, রোদটা পুরো চলে গেলে ভালো হতো। আসলে আমি বেশি আবার বিকেল করে তো সন্ধে করে উঠতেও পারবো না, সময় পাবো না। এর একটু পরেই বাচ্চাগুলো চলে আসবে, 5টা বাজতে না বাজতেই। তো সেই জন্য আমি ভাবছি যে মানে এই টাইমটাতেই দিয়ে দিলাম আর কি। তোকে আগে ধরছি। তাবু, তাবু, টেন্ট, বানান TENT, উজ্জ্বল, তারপরে ডোলা কালে সিএলও রাইভেল ভিআরআই কালার কালার মানে ডোরা, জোড়া এস ডো আর মানে দেখানো না STRI PE স্ট্রাইক, স্ট্রাইক, জোকা, ST আর I লাস্টে কি ই, আবার বল। সকাল থেকে সন্ধে অবধি এই যে অক্লান্ত পরিশ্রম করলাম, তো তোমরা তো দেখলে, তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে অবশ্যই জানিও। আর এইভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও। চলো আজকের মতন টাটা।